গণঅভ্যুত্থানের পর বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, এই তিন আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের। অন্তর্বর্তী সরকারও এই তিনটিকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিল। এরপর 14 মাস পেরিয়ে গেছে, আর মাত্র 3 মাস পর জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু সংস্কার নিয়ে এখনও জট কাটেনি। 1 বছর ধরে সংস্কারের কর্মযজ্ঞ শেষে জুলাই সনদ তৈরি হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় একরকম শঙ্কা নিয়েই গন্তব্যের দিকে ছুটছে ভোটের ট্রেন। ভোটের সংখ্যা কি আরও ঘনীভূত হবে, নাকি এই সংকট থেকেই মিলবে মুক্তির পথ? আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। রাজনৈতিক সংকট মূলত 4টি বিষয়ে। 84টি সংস্কার নিয়ে তৈরি জুলাই সনদে থাকা সংবিধান সম্পর্কিত 48টি বিষয় কিভাবে বাস্তবায়ন হবে, এ নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে জুলাইয়ের মিত্ররা। এক নজরে দেখে নিতে চাই সংকটের কারণগুলো। দর্শক, দেখছি যে এখানে সংস্কার সংকট, এখানে জুলাই সনদে ভিন্ন মত নিয়ে। মূলত এই জুলাই সনদ যখন বাস্তবায়নের পর, যখন জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে, যখন এটি নিয়ে যখন আলোচনা হয় তখনই রাজনৈতিক দলগুলো ভিন্ন মত জানিয়েছিল। বিএনপি বলেছিল তারা ক্ষমতায় গেলে তাদের ভিন্ন মত দেওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে না। এজন্য 17 অক্টোবর ভিন্নমত সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি। কিন্তু 28 অক্টোবর সরকারের কাছে দেওয়া ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশে তাদের নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। অর্থাৎ ভিন্নমত ছাড়াই জনগণ জুলাই সনদে ভোট দিবে। তাই পরবর্তী সরকারের এই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হবে। এজন্য এটিকে কমিশনের প্রতারণা হিসাবে মন্তব্য করছে বিএনপি। দর্শক, দেখা যাচ্ছে এরপর গণভোটের সময় নিয়ে কিন্তু বেশ বিতর্ক রয়েছে। জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল আগামী মাসে অর্থাৎ নভেম্বরে গণভোট চায়। এছাড়া বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট চায়। এ নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। এছাড়া বিতর্ক রয়েছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। এটি মূলত এই জুলাই সনদের গণভোটের পর মূলত যে সংসদ গঠিত হবে, পরবর্তী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে। তার মধ্যে একটি সাধারণ সরকার পরিচালনা করা, আইনসভার সদস্য হিসাবে তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া একই সঙ্গে তাদেরকে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে, যারা মূলত সংস্কার পরিষদ সভা বা সংস্কার পরিষদ হিসাবে দায়িত্ব পালন করবেন। 270 দিন মেয়াদ। যদিও এটির 2টি প্রস্তাব রয়েছে। প্রস্তাব 1-এ বলা হয়েছে যে 270 দিনের মধ্যে এই জুলাই সনদে থাকা বিষয়গুলো যদি সংস্কার সম্পূর্ণ করতে না পারেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটি বাস্তবায়ন হয়ে যাবে। এছাড়া আরেকটি বিকল্প প্রস্তাবে বলা হয়েছে যদি এটি তারা বাস্তবায়ন করতে কোনো বাধ্যবাধকতা তাদেরকে দেয়া হবে না বা থাকবে না। এছাড়া একই সঙ্গে রয়েছে বিশেষ সাংবিধানিক আদেশ জারি। আসলে এই সাংবিধানিক আদেশ জারিটা করবেন কে, রাষ্ট্রপতি নাকি অন্তর্বর্তী সরকার প্রধান, এই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আজকের ভোটের ট্রেনের আলোচনার শিরোনাম ভোট সংখ্যা। আর এ বিষয়ে আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, এবং একই সঙ্গে মিরপুর থেকে সরাসরি যুক্ত আছেন গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া 3 আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেনে। আমরা শুরুতেই বিএনপির গবেষণা সম্পাদক শামীম ভাই, আপনার কাছে একটু জানতে চাই, গতকাল থেকেই আমরা একটু দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা না ক্যাম্পেইন করছে। আসলে এই না ক্যাম্পেইন করার কারণ কি? আসলে এটি কি গণভোট নিয়ে নাকি জুলাই সনদ নিয়ে একটু বলবেন? আমাদের এইভাবে এখনো সিদ্ধান্ত হয়নি কোনো বিষয় নেই। তো বিএনপি প্রথম থেকে বলেছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের দাবি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। তারপরেও আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আসছে আমাদের সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন, এই বিষয়টা বাদ দেওয়ার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা না অবস্থান দিচ্ছি। আর জাতীয় নির্বাচনের দ্বিতীয়ত হলো জাতীয় নির্বাচনের আগে গণভোটটা, সেটাকে আমরা না হিসেবে বিবেচনা করছি। আর জুলাই সনদে যেগুলো ইচ্ছামতো পরিবর্তন করা হয়েছে, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে যে সিগনেচার করেছে, স্বাক্ষর করেছে সমস্ত রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল, সেইটার বহির্ভূত অনেক কিছু সেখানে পরবর্তীতে ইচ্ছামতো পরিবর্তন করে নোট অফ ডিসেন্ট না রেখে বাস্তবায়নের সুপারিশ হিসেবে সেটাকে ঐকমত্য কমিশন উপস্থাপন করেছে। এটা রাজনৈতিক দলগুলোর মাঝে, অনেক রাজনৈতিক দলের মাঝে একটি বিশ্বাস আস্থার একটা সংকট তৈরি করেছে এই ঐকমত্য কমিশন। এটা বিভাজন
দূরত্ব, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা, বিভাজন, অনৈক্যের একটা সৃষ্টি করেছে, যেটা তাদের উচিত হয়নি, সমীচীন হয়নি। এটা জি, আমি মনে করি। নিশ্চয়ই আপনার অবস্থান আমরা বুঝতে পেরেছি, কিন্তু এখানে যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে ঐকমত্য কমিশনে, প্রায় 30টা রাজনৈতিক দল, এর মধ্যে সবাই বা বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়েছে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলোতে। এখন যখন গণভোটে যখন এটি দেয়া হবে, তখন তো এতগুলো বেশি, মানে অর্থাৎ যদি আমি বলি 84টার মধ্যে 48টা সংবিধান সংস্কার যদি প্রশ্ন হয়, তাহলে 48টা আলাদা আলাদা এবং ভিন্ন মত সহ প্রশ্ন দেওয়া তো তার জন্য বা ঐকমত্য কমিশনের জন্য জটিল। সেই জন্যই যদি তারা এক জায়গায় সেটা নিয়ে এসে একটা প্যাকেজ আকারে উল্লেখ করেছে, এবং একই সঙ্গে যদি তারা যদি এই সংখ্যাগরিষ্ঠ মতামতকেই যদি গ্রহণ করে, অর্থাৎ 30টা রাজনৈতিক দলের মধ্যে যখন 25টা দল একমত, তখন সেটাকে তারা গ্রহণ করেছে। কিন্তু এই বিষয়ে কেন আপত্তি এখন? না, আপনি তো বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়, দেশ এবং জাতির সংবিধানের সাথে সাংঘর্ষিক, যেগুলো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে সেখানে তারা নোট অফ ডিসেন্ট দেওয়ার মানে এইটাই, তারা সেটা ক্ষমতা গেলে বাস্তবায়ন করবে না। সেটা তো রাষ্ট্র জাতির স্বার্থে সেটা বিবেচনা করেছে। আপনাকে তো সেই নোট অফ ডিসেন্টটা তো এই ঐকমত্য কমিশন আমলে নিয়ে উপস্থাপন করেনি। এটাই তো একটা আত্মঘাতী কাজ হয়েছে, এবং তারা ঐক্যের যে প্রচেষ্টা ছিল সেটা থেকে দূরে সরে আসছে। রাজনৈতিক দলগুলো অনাস্থা, অবিশ্বাসের সংকটের জন্ম দিয়েছে ঐকমত্য কমিশন। আপনি তো এইভাবে আপনাকে সমগ্র জাতিকে, রাজনৈতিক আদর্শ ভিন্নতা থাকবে রাজনৈতিক দলের, আপনাকে তো রাজনৈতিক দলগুলো সবকিছু যে একটা বিষয় একমত হবে এটা তো কখনো হবে না। ভিন্নমত থাকবে, আদর্শগত ভিন্নতা থাকবে। দেশ এবং জাতির স্বার্থে তো আমাকে একটা জায়গায় আপনাদেরকে আসতে হবে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসতে হবে। ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেটা তো আপনি তো একেবারে উড়িয়ে দিতে পারবেন না। যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা যৌক্তিক কারণেই বিএনপি দিয়েছে। সেগুলোতে টোটালি আপনাকে বাইপাস করে আপনি যে উপস্থাপন করেছেন, এটা তো ঠিক হয়নি ঐকমত্য কমিশন। যৌক্তিক কারণগুলো কি আমরা শুনবো আপনার কাছে আরও পরে। আমরা এবার এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিনের কাছে একটু জানতে চাই যে আপনি শুরু থেকে ঐকমত্য কমিশনের প্রতিনিধি করেছেন, প্রতিনিধিত্ব করেছেন এনসিপির পক্ষ থেকে, তো তখনও কিন্তু বিএনপির প্রতিনিধিরা বলেছিল যে যেসব বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে সেগুলো কিন্তু তারা বাস্তবায়ন করবে না সরকারের ক্ষমতায় গেলে। তারপরও যখন এই ঐকমত্য কমিশন এই চূড়ান্ত সুপারিশে নোট অফ ডিসেন্ট ছাড়াই যখন একটা এই প্রস্তাবগুলো উপস্থাপন করলো, তখন কি তাহলে এটা করলো কেন? এটি কি এক ধরনের প্রতারণা নয়? কি বলবেন? না দেখেন, এটাখানে প্রতারণার প্রশ্নটা তো পরে আসবে। আগে যদি আমরা জুলাই সনদ নিয়ে প্রশ্নটা করি, যে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে, হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন আসলো যেহেতু, সেই কারণে বলি যৌক্তিক কারণে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ভালো যৌক্তিক কারণ হচ্ছে সাংবিধানিক পদগুলো এক্সিকিউটিভ দ্বারা নিয়োগ দেয়া, মানে ধরেন আমার পিএসসি, আমার দুর্নীতি দমন কমিশন কিংবা মানবাধিকার কমিশন, এগুলোর পদগুলো নিয়োগ দিবে হচ্ছে সরকার, অথচ এই প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করা হয়েছিল সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য। এটা হচ্ছে যৌক্তিক কারণ। এই যদি যৌক্তিক কারণ হয়, আমি মনে করি না নোট অফ ডিসেন্টের থাকার কোনো প্রয়োজন আছে। এটা জনগণের ডিসাইড করা উচিত আসলে। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন ঐকমত্য কমিশনের একদম প্রথম দিকে নোট অফ ডিসেন্টের আলোচনাটা যখন আসে, সেটা 70 অনুচ্ছেদ কেন্দ্র করে একটা আলোচনার প্রেক্ষিতে, যখন হাউসে একটা মত আসছিল না, আমরা যেমন দুইটা ইয়ার কথা বলছিলাম, দুইটা ব্যাপারে সংসদ সদস্যরা তার দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারবেন, হ্যাঁ, আর বিএনপির ক্ষেত্রে 4টার কথা বলা হচ্ছিল। সেই একটা জায়গায় তখন বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, আমরা যদি কখনো ক্ষমতায় যাই তাহলে আমরা এটা এইভাবে করব। ঠিক আছে, ওকে। তো এখন নোট অফ ডিসেন্ট মানে কি? নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা জিনিস হয়ে গিয়েছে, সেটার সাথে আমার ভিন্ন মত আছে, আমি সেটা মানি না তা না, সেটা আমার ভিন্ন মত আছে, আমি মানি না। দেখেন এখানে এনসিসির ব্যাপারটা তো আপনি জানেন, আপনি নিজে কভার করেছেন। সেখানে এনসিসি যে ধারণাটা নিয়ে আসা হলো, সেই ধারণা নিয়ে আসা হয়েছিল সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান একটা বডি, নিরপেক্ষ বডি নিয়োগ দিবে। সেটা কি মানা হয়েছে? সেটা তো কোনো পক্ষ মানে নাই, সেটা নিয়ে ঐক্যমত্য হয় নাই। সো এই কারণে তো এনসিসির প্রশ্নটা আর আসে নাই, আলোচনাতে নাই। জুলাই সনদে কি এনসিসি বলে কিছু আছে? কিছু নাই। সে এনসিসির ধারণা চলে গেছে গিয়ে, তখন সেখানে সাংবিধানিক নিয়োগ কমিটি নিয়ে আসা, সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান নামে আরেকটা নিয়োগ কমিটি নিয়ে আসা হয়েছিল, সেটাও মানা হয় নাই। সেটাও চলে গিয়ে তখন আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা করে একটা কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে বিএনপি শুধুমাত্র নির্বাচন কমিশনের ব্যাপারে মেনেছিল, বাকিগুলোর ব্যাপারে মানে নাই। তার মানে কি? বাকিগুলোর ব্যাপারে তার নোট অফ ডিসেন্ট আছে, মানে জিনিসটা পাস হয়ে গিয়েছে, এটার ব্যাপারে তার ভিন্ন মত আছে। নোট অফ ডিসেন্ট মানে তো এটা আমি মানি না,
না মানলে তো তাহলে তো এনসিসি আর আসতো না, তাহলে তো এনসিসির ব্যাপারে কি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে? দেয়নি, সেটা মানেই নাই। তো এখানে স্পষ্ট পার্থক্য আছে কিন্তু নোট অফ ডিসেন্টের সাথে আর না মানার সাথে। হ্যাঁ, এখন বিএনপি যে কথাটা বলছে আমি আরও একটু আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। আমরা একটা কারণ বলেছিলাম যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশের যে টেক্সটটা আমাদেরকে দেখাতে বলেছিলাম, কারণ আমরা বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্রে আমাদের সাথে এক প্রকার প্রতারণা করা হয়েছিল। জুলাই ঘোষণাপত্রে আমাদেরকে যে টেক্সটটা দেখানো হয়েছিল, পরবর্তীতে ঘোষণা পাঠের সময় সেই টেক্সটটা একটা দলের টেক্সট হয়ে গিয়েছিল। সেম জিনিসটা আমরা এবার খুব ভালোভাবে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে 14ই অক্টোবর আমাদের কাছে ঐকমত্য কমিশন থেকে সর্বশেষ যে চূড়ান্ত কপিটি দেওয়া হয়েছিল জুলাই সনদের, সেখানে নোট অফ ডিসেন্ট বিষয়ে কোনো কথা বলা ছিল না। কিন্তু আমরা খেয়াল করলাম যেই দিন জুলাই সনদ স্বাক্ষর হলো সেদিন যে বইটা দেওয়া হলো, বইটা আমরা পেয়েছি, সেই বইয়ে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় নোট দিয়ে রাখা হয়েছে যে যে দল পরবর্তীতে ক্ষমতায় যাবে তারা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে। এই যে নোটটা বসানো হলো এটা কিন্তু আমাদের অগোচরে বসানো হয়েছে। আমরা যদি ওই দিন স্বাক্ষর করতে যেতাম আমরা কিন্তু তখন একটা বিব্রতকর অবস্থায় পড়ে যেতাম। আমাদের কাছে যেই কপি দেওয়া হয়েছিল সেখানে এই নোটটা ছিল না। এই নিয়ে আমরা অবশ্যই এটা দেশবাসীকে দেখাবো যে আমাদের সাথে এই যে বিষয়গুলো বদলে যায়, আমি জানি না কি ভৌতিকভাবে এগুলো বদলে যায়, তো সেই জায়গাটায় আমরা স্পষ্ট অবস্থান নিয়েছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা এই জায়গাটায় কোনো ছাড় দেব না। সেই কারণে আমরা বলেছিলাম বাস্তবায়ন টেক্সটের আদেশটা আমরা দেখব। এখন আপনারা যেমন ভৌতিক কারণের কারণে যেমন স্বাক্ষর করেননি, ঠিক একইভাবে বিএনপি বলছে যে ভৌতিক কারণেই এটি আবার জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হলো না নোট অফ ডিসেন্ট, এবং একই সঙ্গে বিএনপির থেকে দাবি করা হচ্ছে যে সরকার রেফারি হয়ে গোল দেওয়ার চেষ্টা করছে। এখানে বলা হচ্ছে যে একটা বা দুইটা রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া হয়েছে, আসলে কি সেই সুবিধার কাতারে কি এনসিপি পড়ে? না, সুবিধা তো সবচেয়ে বেশি বিএনপিকে দেওয়া হয়েছে, আর বিএনপি তো মানে রেফারি হয়ে তো রেফারিকে ফাউল করার চেষ্টা করছে বিএনপি। কারণ এখানে এতগুলো দল একমত হয়ে একটা জায়গায় একটা জুলাই সনদের প্রশ্নে আসলো, সেখানে বাস্তবায়ন নিয়ে আলোচনা হলো, সেই বাস্তবায়নে একটা আদেশ হবে, আদেশের পর গণভোট, গণভোটের পরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে পরবর্তী সংসদের। সেই আলোচনাটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমরা দেখতে পেলাম ধর্ম কার্ড খেলা হলো। যেদিন এই বাস্তবায়ন আদেশটা দেওয়া হলো, কপিটা দেওয়া হলো, জমা দেওয়া, সেদিন রাতেই দেখলাম ধর্ম কার্ড খেলা হলো। কি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মূলনীতি হিসেবে নাই, এটা নাই যেহেতু তার মানে আমরা গণভোটে এটার বিপক্ষে অবস্থান, একটা না ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে গেছে। স্পষ্ট করে বলে আপনি ওই জায়গাটায় খেয়াল করে দেখুন, মূলনীতিতে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই, জামাত ইসলামেরও নাই। তার মানে কি? তাহলে তো তারা সেটা মেনে নিয়েছে। ঘটনা কি সেটা? তো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তো নাই, সেটা তো বিএনপি মানছে, বিএনপির ওখানে নোট অফ ডিসেন্ট নাই। তার মানে ঘটনাটা কি? বিএনপি এখানে হ্যাঁ সকল দলের ঐক্যমত্য ছিল, কারণ ওই চারটা বিষয় নতুন করে যুক্ত হবে, আগের চারটা পরবর্তী সংসদ ব্যবস্থা নেবে, এই তো ঘটনাটা। কিন্তু এখানে নতুন করে এই বিষয়টাকে উস্কে দিয়ে গণভোটের বিপক্ষে এবং জুলাই সনদের বিপক্ষে তথা সংস্কারের বিপক্ষে বিএনপি অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসবো, এর আগে আমরা একটু জানতে চাই বগুড়া ৩ আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের যুক্ত আছেন মিরপুর থেকে। তাই ভাই আপনার কাছে একটু জানতে চাই যে জামাত যখন জুলাই সনদে স্বাক্ষর করলো 17ই অক্টোবর, তখন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে জামাত প্রতারণা করেছে। আবার যখন এই জুলাই সনদের চূড়ান্ত সুপারিশ যখন সরকারকে ঐকমত্য কমিশন জমা দিল, তারপরে বিএনপি বলছে যে এখানে সরকার প্রতারণা করেছে। তো আসলে জামাত কি এখান থেকে আসলে, আবার একই সঙ্গে জামাত এই জুলাই সনদের পরে বা জমা দেওয়ার পরে জামাত আবার স্বাগত জানিয়েছে। তো আসলে জামাত কিভাবে এখান থেকে সুবিধা পেল একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। সম্ভবত এই প্রশ্নটা জামাতকে করা হচ্ছে এই কারণে জামাত এখনো প্রশ্ন তোলে নাই যে কারা কে বিশ্বাসঘাতকতা করেছে, এই প্রশ্ন সম্ভবত জামাত তোলে নাই। তো এনসিপি প্রশ্ন তুলেছে, জামাত বিশ্বাসঘাতকতা করেছে। এনসিপিকেই বলতে হবে তাহলে জামাত কোন গ্রাউন্ডে বিশ্বাসঘাতকতা করেছে। এনসিপি বলুক আমাদের সাথে ব্যাক এন্ডে কোনো আলাপ হয়েছে কিনা, পর্দার আড়ালে কোনো কথা হয়েছে কিনা, আমরা কোনো প্রমিস করেছিলাম কিনা, সেই প্রমিস আমরা ভেঙে ফেলেছি কিনা। এনসিপি বলে ফেললে এটা আমাদের রাজনীতি, বাংলাদেশের মানুষদের বোঝাটা খুবই সহজ হয়ে যায়, দৃশ্যমান হয়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বরাবর বলেছি আর কি, ব্যর্থতা আমাদের প্রত্যেকের স্বীকার করতে হবে। ব্যর্থতার জায়গাটা আমরা স্বীকার করতে চাই না। আজকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, বাট জাতির সকল নাগরিকদের প্রশ্ন, আদৌ কি আসলে জাতীয় ঐক্যমত হয়েছে? এই যে নোট অফ ডিসেন্টের কথা বলছি, এখন যে বিতর্ক উঠেছে, বিকজ অফ আমরা দীর্ঘ কয়েক মাস
আমাদের ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করে আমরা প্রত্যেকটা বিষয়ে, অধিকাংশ বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করতে পারিনি, যার কারণে তো নোট অফ ডিসেন্ট এসেছে। আমরা বসেছিলাম কেন? আমরা বসেছিলাম এই কারণে, আমাদের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে, ডিফারেন্ট এক্সপেকটেশন থাকবে, ডিফারেন্ট আইডিওলজিক্যাল একটা চেইন আছে, বাট এগুলোকে আমরা এক জায়গায় বসে একমত হয়ে যাব। ঠিক আছে, আপনার এই বক্তব্যটা এখান থেকে একটু ফিরে আসি, আমরা এই চিন্তা থেকে আমরা একটু ফিরে আসি। আমাদের দেশের তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে 54 বছরে, সেখান থেকে আমরা অভ্যুত্থান পরবর্তী একটা ঐক্যমত প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, ডিফারেন্ট চেইনগুলোকে একটা ফিল্টারের মধ্যে ঢুকাইতে চেয়েছিলাম আমরা। আজকে যে বিতর্ক, রাসিন ভাই, আমাদের শামীম ভাই যে বক্তব্যটা দিলেন, অ্যাবসলিউটলি আমি কমপ্লিটলি তাদের সাথে একমত যে এই যে বিতর্ক তৈরি হয়েছে, তাহলে তো আমাদের স্বীকার করে নিতে হবে আমরা সেন্সিটিভ বিষয়গুলোতে আমাদের জাতিসত্তার সাথে সংশ্লিষ্ট আমাদের শাসন ব্যবস্থা, আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন, আমাদের ডিফারেন্ট অর্গানে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা দফায় দফায় বসার পরেও ঐক্যমত পোষণ করতে পারিনি, যার কারণে নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা দিয়েছি, বিএনপি দিয়েছে, অথবা সামহাও কেউ না কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে। আনফর্চুনেট ইস্যু এটাই, নোট অফ ডিসেন্ট থাকার পরে আমরা যে এই যে তৃপ্তি নিয়ে বলছি একটা জাতীয় ঐক্যমত হয়েছে, জুলাই সনদ স্বাক্ষর করতে হবে, স্বাক্ষর করে ফেলছি অনেকে, আমরা এনসিপি করে নাই, এখন গণভোট হবে কি হবে না, কোন সময়ে হবে, কখন হলে ভালো হয়, এই যে বিতর্ক উঠেছে, বিকজ অফ আমাদের এই বৈঠক ফলপ্রসূ হয় নাই। আমরা যে বিষয়ে ঐক্যমত পোষণ করতে চেয়েছিলাম এগুলো করতে পারি নাই। এই ব্যর্থতা স্বীকার না করলে, আপনি সংকটের গভীরে প্রবেশ না করলে, সংকটটাকে যদি রিড আউট করতে না পারি আমরা, অ্যাবসলিউটলি আমরা সলিউশনের পাইপলাইনে পুষতে পারবো না। তো আমি একজন লিটল পলিটিশিয়ান, খুবই তরুণ প্রজন্মের লিটল পার্টিসিপেটর, বাট আই ডু বিলিভ ইন মাই হার্ট যতগুলো প্রবলেম, পলিটিক্যাল প্রবলেমগুলো ছিল, আমরা চেয়েছিলাম জাতি টিভি স্ক্রিনে চোখ রাখতাম, আমরা রিমোট এরিয়াতে কাজ করি, গ্রামীণ রাজনীতিতে আমরা কন্ট্রিবিউটর, আমরা অনুভব করেছিলাম আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, 30+ পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতৃবৃন্দ যারা জাতিকে পথ দেখাচ্ছেন, অভ্যুত্থানে যারা কন্ট্রিবিউট করেছে, ফ্যাসিবাদের জাতাকল থেকে যারা দেশকে উদ্ধার করেছে, তারা ইগো পরিহার করে, তারা তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যকে রেখেই ডিফারেন্ট মতকে কনজিউম করবে, এগুলোকে একীভূত করবে, একটা মেথ করে ফেলবে। হয়নি, এটা একের পর এক বৈঠক হয়েছে আবু তাহের, প্রায় কয়েক মাস ধরে বৈঠক হয়েছে মূলত, সেটি কিন্তু সমাধান হয়নি। শেষ পর্যন্ত ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ টিমের সঙ্গেও বৈঠক করেছে, সেখান থেকে মূলত একটা প্রস্তাব ঐকমত্য কমিশন সরকারকে দিয়েছে, সেখান থেকেও কিন্তু আরও বেশি জটিলতা তৈরি হয়েছে। আপনার কাছে যদি কোনো সমাধান থাকে আপনার কাছে শুনবো। একটু শামীম ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে বেশ কিছু মৌলিক বিষয়, যেমন সেখানে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বিএনপি একমত। আসলে আমি একটু জানতে চাই যে বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে জাভেদ রাসিন বলছিলেন যের মধ্যে রয়েছে সাংবিধানিক কিছু বিধিবদ্ধ প্রতিষ্ঠান, যেগুলোকে ব্যবহার করেই মূলত বিগত সরকার তার ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতা এত বেশি দেওয়া ছিল যার কারণে স্বৈরাচার হবার পথ তৈরি হয়েছে। এই জন্য কিন্তু একটা কমিটি গঠনের একটা, যেখানে সরকার দল থেকে 3 জন থাকবে, বিরোধী দল থেকে 3 জন, এই যে এভাবে করে একটা যদি নিয়োগ কমিটি হতো তাহলে কিন্তু ফ্যাসিজমটা তৈরি হতো না। কিন্তু এখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কেন? না, এটা দিয়েছে কতগুলো যৌক্তিক কারণ রয়েছে। আপনি আমাদের দেশের সংসদীয় গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে বাংলাদেশে সংবিধানে। আজকের প্রেক্ষাপটে আপনি যদি পার্লামেন্টকে সব কিছুর কেন্দ্রবিন্দু করতে চান, জনগণকে ক্ষমতার ফিরিয়ে দিতে চান, আপনাকে তো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আপনাকে অনুমোদন করতে হবে। আপনি সরকারের মধ্যে তো আরেকটি সরকার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল করে একটা সরকার রান করতে পারবেন না। সরকারের মধ্যে সরকার তৈরি হবে, এটা আগেই বিএনপি বলেছে। স্থিতিশীল সরকার সেখানে থাকবে না। আপনি যদি পার্লামেন্টকে সার্বভৌম করতে চান, আপনার কিছু জুলাই সনদে বিএনপি প্রথম থেকে সিগনেচার করেছে না, সামনে তো এগিয়ে আসছে। আপনার তো জুলাই সনদে কিছু স্পর্শকাতর বিষয় যেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতির এবং আপনাকে অর্ডিন্যান্স জারি করে নির্বাহী আদেশ আপনি করতে পারবেন। কিন্তু সাংবিধানিক বিষয় যেটা আপনি বলেছেন 48টা পয়েন্টে, সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়, এই ঐকমত্য কমিশন যে বলেছেন আপনার যদি সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সংস্কারের প্রস্তাব করেছে, এটা যদি এই পার্লামেন্ট
নতুন পার্লামেন্ট 270 দিনের মধ্যে এই পার্লামেন্টে যদি অনুমোদন না দেয়, স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে। তাহলে তো পার্লামেন্টের সার্বভৌমত্বকে আপনি হরণ করলেন, বিপন্ন করলেন। এখানে আপনাকে তো সাংবিধানিক অপশন আছে, আপনাকে সাংবিধানিক বিষয়, রাষ্ট্রের সাংবিধানিক বিষয়ে কোনো রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার অর্ডিন্যান্স জারির মাধ্যমে সাংবিধানিক বিষয়ে আপনি অনুমোদন দিতে পারবে না। ইট ইজ অনলি দ্য পার্লামেন্ট অ্যাপ্রুভ করতে পারবে। এই পার্লামেন্টে সেই সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো আলোচনা করবেন, আলোচনা করে পলিটিক্যাল পার্টিরা যেটা জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটা তো একটা দলিল মাত্র, একটি রাজনৈতিক দলের সমঝোতার দলিল। এই সমঝোতার দলিলটা হলো, দলিলের ভিত্তিতেই আপনি পার্লামেন্টে সেগুলো অনুমোদন করবেন। সেখানে তো তখন প্রশ্ন থাকবে না। সবাই মিলেই, সব পার্টির পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা এই জুলাই সনদের এই দলিলকে, যেটা অতীতে স্বাক্ষর করেছে, এই পার্লামেন্টে অনুমোদন করে নেবে আলোচনা করে। সেটা তো কোনো সমস্যা থাকবে না। সেখানে সার্বভৌমত্ব থাকবে পার্লামেন্টে। পার্লামেন্টের অনুমোদন ছাড়া সাংবিধানিক কোনো বিষয়ে অর্ডিন্যান্স জারি করে এবং নির্বাহী আদেশে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার কোনো ক্ষমতা নাই এগুলো পরিবর্তন। কিন্তু আবার একই সঙ্গে প্রশ্ন থেকে যায় যে এতগুলো মৌলিক সংস্কার, সংবিধানের যখন কাঠামোর পরিবর্তন হয়ে যাবে, তখন কি শুধু একটি সংসদ এটিকে পরিবর্তন করতে পারে কিনা, এ নিয়ে আমরা একটু আলাপ করব। আমরা একটা বিরতিতে যাচ্ছি, দর্শক ভোটের নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আলোচনা করছি ভোট সংখ্যা নিয়ে। এ নিয়ে আজ স্টুডিওতে আলাপ আলোচনার জন্য আছেন বিএনপি, জামাত এবং এনসিপি নেতা। আমরা একটু দেখে নিতে চাই যে এই সরকার, অর্থাৎ আজকে ভোটের মাঠে নির্বাচন নিয়ে কি বলেছেন। একটু দেখে নিতে চাই যে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে, নির্বাচন পেছানোর কোনো শক্তি নেই। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। সরকার দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট না রাখা উদ্ভট লেগেছে। সরকারের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করেছে। এদিকে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সব ঠিক, হঠাৎ বিএনপি উল্টে গেল। তারা সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। এ নিয়ে আমরা আলাপ করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আলোচনা শুরু করছি জাভেদ রাসিনকে দিয়ে। এবার আপনি একটু বলবেন যে ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে, সেই সুপারিশের একটি হলো যে পরবর্তী সংসদ বা আইন পাস করতে গেলে, অর্থাৎ সাধারণত আমরা দেখি যে কোনো একটা আইন পাস করতে গেলে সংসদের 2/3 সদস্যের অনুমোদন বা ভোট লাগে। কিন্তু যখন এই ঐকমত্য কমিশন সরকারকে যখন একটা সুপারিশ দিল, যখন এই যে 48টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য পরবর্তী সংবিধান সংস্কার পরিষদ যখন কাজ করবে, তখন কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠ মতামত পেলেই, অর্থাৎ 151 ভোট পেলেই কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারবে। আসলে এই জিনিসটা কি ঐকমত্য কমিশন এমন সুপারিশ করলো কেন? এই ব্যাপারে বিএনপি, এনসিপি কি একমত? আচ্ছা, এটার আগে একটু বলি, সেটা হচ্ছে ভাই একটা কথা বলছিলেন যে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম। পার্লামেন্ট সার্বভৌম না। সংবিধানে যদি আপনি দেখেন, সার্বভৌম হচ্ছে জনগণ। বাংলাদেশের সকল ক্ষমতার উৎস মালিক হচ্ছেন জনগণ। তো জনগণ যখন গণভোটের মাধ্যমে একটা বিষয়ে রায় দিবেন, সেটা সবার উপরেই অবস্থান করবে এবং সেটাকে আমরা জনগণের সর্বোচ্চ অভিপ্রায় হিসেবে ধরে নিচ্ছি। আর আপনি যে প্রশ্নটি রাখলেন সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এটা কিন্তু কোনো পার্লামেন্ট হচ্ছে না। পার্লামেন্ট তো পার্লামেন্টের কাজ করবে, এটার সাথে সাথে এটার একটা রোল থাকছে, তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকছে এবং তার নাম হচ্ছে সংবিধান সংস্কার সভা। মানে সেটা কিন্তু অনেকটা গণপরিষদের আদলেই তার ভূমিকাটাই সে পালন করবে, একটা উইথ লিমিটেড তার পাওয়ারে আর কি। এখন আমরা যদি পৃথিবীর যে গণপরিষদের আপনার হচ্ছে নর্মসগুলো দেখি, সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতায়, মানে সিম্পল মেজরিটিতেই কিন্তু পাস হয়। হ্যাঁ, আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের গণপরিষদের ইতিহাসগুলো দেখি সেখানে, তো সেই নর্মসটা থেকে এটা ঠিক আছে বলে আমার কাছে মনে হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু নূর মোহাম্মদ আবু তাহের, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে মূলত আপনি যেমনটা বলছিলেন যে এনসিপির সঙ্গে জামাতের যে দূরত্ব, বা একই সঙ্গে জামাত তার রাজনীতি নিয়ে যেমন রাজনীতি করছে, কিন্তু দেখা গেছে যে এনসিপি, জামাত সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল একসঙ্গেই বেশিরভাগ বিষয়ে একমত পোষণ করে আসছিল। কিন্তু হঠাৎ করে
ঐকমত্য কমিশনের যে এজেন্ডা ছিল উচ্চকক্ষে পিআর, এবং এই উচ্চকক্ষ পিআরের ব্যাপারে জামাত একমত ছিল, এনসিপিও একমত ছিল, কিন্তু হঠাৎ করে বিএনপি যখন এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারপর জামাতকে দেখলাম যে নিম্নকক্ষে পিআরের জন্য আন্দোলন শুরু করলো। তো আসলে এই জামাত এই নিম্নকক্ষে পিআরের জন্য কেন এই ভূমিকা নিল? ধন্যবাদ। আমি রাসিন ভাইয়ের সাথে, জাভেদ রাসিন ভাইয়ের সাথে এক জায়গায় একমত, শামীম ভাইয়ের সাথে, বিনয়ের সাথে ডিফার করছি যে পার্লামেন্ট জনগণের রিপ্রেজেন্টেশন, একটা 300 সংসদীয় আসন অথবা সংরক্ষিত আসন মিলে আমরা পার্লামেন্টে জনগণকে রিপ্রেজেন্ট করব, একটা নেক্সট পার্লামেন্ট গঠিত হবে। তার আগে সার্বভৌম পাওয়ার কিন্তু আমার পিপুলস ম্যান্ডেট। তো গণভোটের ব্যাপারে যে আলাপটা এখন উঠেছে, ভেরি আনফর্চুনেট, ভেরি, মানে আমি বলবো যে এটা আমরা খুবই অর্থোডক্স পয়েন্টে গিয়ে পৌঁছে গেছি। আমার মনে হয় যে পার্লামেন্টের চেয়ে সুপিরিয়র ক্ষমতাবানদের কাছে আমরা গিয়ে বলছি যে আমাদের রাষ্ট্রটা আগামী দিন কেমন হতে পারে, এবং যে পার্লামেন্টটা হবে সেই পার্লামেন্টকে আপনারা কিভাবে দেখছেন, তার ফর্ম, তার অ্যাপ্রোচ, তার শেপটা কেমন হবে, সেটির জন্য আমরা গণভোটের দাবি করছি। এবং সেটি হওয়া উচিত অবশ্যই ইলেকশনের পূর্বে। আমাদের তো এই গণভোটের মধ্য দিয়ে যে পার্লামেন্টটা গঠিত হবে, মানে যে রায়টা আসবে, তার উপরে আমাদের একটা নতুন ডিজাইন, নতুন রিডেকোরেট পার্লামেন্ট আমরা দেখতে পাবো। এই যে আপনি বললেন পিআর উচ্চকক্ষে অথবা নিম্নকক্ষে, নিম্নকক্ষ নিয়ে আমাদের প্রপোজাল নিয়ে আমি পরে বলবো, বাট আদৌ যদি আমরা নির্বাচনের আগে আমরা গণভোট করতে না পারি, তাহলে আগামী পার্লামেন্টে পিআর মানে উচ্চকক্ষ আদৌ থাকছে কিনা। আপনি নিম্নকক্ষ নিয়ে তো বিতর্ক আছে, নোট অফ ডিসেন্ট আছে, এনসিপির আছে, বিএনপির আছে। তো আমরা তো একটা জায়গায় একমত হয়েছি ঐকমত্য কমিশনের এই জায়গা থেকে যে উচ্চকক্ষে পিআর হবে, সেটি কিভাবে উচ্চকক্ষ গঠিত হবে, সেটি পিআরে হবে না এমপিদের প্রপোর্শনেট অ্যাপ্রোচে হবে, ইটস এ ডিফারেন্ট ডিবেট। বাট আমরা কি এই সনদটা কার্যকর না করে আদৌ আমরা কি উচ্চকক্ষ তৈরি করতে পারবো? আচ্ছা, আমরা এজন্যই বলছি আগামী দিন কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে ফর্ম হবে, আমাদের বিচার ব্যবস্থাপনা কোন দিকে যাবে, আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে, আমাদের প্রস্তাবনা এসেছে 100তে উন্নীত করা আমাদের নারী সদস্যদের, তার কি হবে, এবং 300 জন এমপি নমিনেশনের ক্ষেত্রে প্রস্তাবনাতে এসেছে অ্যাটলিস্ট এবারে 5%, এটি প্রপোর্শনেটলি বেড়ে যাবে 10%, 33 পর্যন্ত উন্নীত করার একটা সুপারিশ এসেছে। দ্যাটস ফাইন। তো সেটি এক্সিকিউট হবে কিভাবে? মানে এটি কি আমরা, আপনি জানেন বলা হয়েছে যে উচ্চকক্ষের নমিনেশন কনফার্ম করতে হবে যখন আপনি নিম্নকক্ষের প্রার্থী সিলেক্ট করবেন, তখনই আপনাকে উচ্চকক্ষের প্রার্থী দিতে হবে। তো আমরা তো জানি না আদৌ উচ্চকক্ষ ফাংশন করছে কি করছে না। তো এই যে একটা যদি গণভোট হয় এবং সংবিধান সংস্কার পরিষদ যদি সেটিকে পাশ করে, তাহলে বলা আছে যে 45 দিনের মধ্যে সেটি উচ্চকক্ষ গঠিত হবে এবার, এবং পরবর্তী সময়ে সেটি আগে থেকেই তার নমিনেশন বা তালিকা দিতে হবে। যাকে এটা আমি পাশাপাশি এটা আপনার কাছে জানতে চাই যে ভোট কিন্তু ট্রেনে উঠে গেছে নির্বাচন, এবং একই সঙ্গে আপনিও নির্বাচনের জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন আপনার বগুড়া 3 আসনে, কিন্তু আবার একই সঙ্গে যেহেতু জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে গোটা জাতি, এবং একই সঙ্গে নির্বাচনের আগে আপনারা গণভোট চাচ্ছেন, যেখানে কি আসলে নতুন করে আবার একটা বিতর্ক তৈরি হবে কিনা, বা নতুন করে আবার এই গণভোটের, বা যেহেতু একই সঙ্গে গণভোট নির্বাচনের দিন হলে বা ক্ষতি কি? ওকে, আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথমত আমরা কেন নিম্নকক্ষে পিআর চাই এটি নিয়ে বলেছেন, আমরা ব্যাখ্যা দিয়েছি, লটস অফ টাইম আমরা ব্যাখ্যা দিয়েছি কেন আমরা পিআর চাই। দেখুন, শামীম ভাই একমত হবেন, রাসিন ভাই একমত হবেন, ইন ডেমোক্রেসি ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে। আমরা আমাদের ওন স্ট্র্যাটেজি আছে, আমাদের ওন পলিটিক্যাল অ্যাপ্রোচ আছে টুয়ার্ডস আওয়ার নেশন। আমরা ফিল করছি পিআর পিপল রিপ্রেজেন্টেশন, এটা গুণ মানুষকে একীভূত করবে, প্রত্যেকের মর্যাদাকে সমুন্নত করবে, প্রত্যেকের রাইটসকে সামনে নিয়ে এসে দাঁড়াবে। এটি নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, আপনি বিতর্ক করেন। আমরা তো ওই জায়গাতে বলছি না যে আমরা পিআর নেই তো ইলেকশন করতে দেব না, আমরা বলছি না তো এটি। আমরা বলছি এটা আমাদের ডিমান্ড অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি, আমরা আমাদের জায়গাটাকে অ্যাপ্রোচ করছি। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়েও অ্যাপ্রোচ করেছি, খারিজ করেছে। সার্টেন টাইমে ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টি সেটিকে রিকগনাইজ করেছে। আমরা যে আলাপ তুলেছি,
আমরা এই আলাপটা কন্টিনিউ করব, আমরা জাতিকে কনভিন্স করার চেষ্টা করব। যদি জাতি প্রত্যাখ্যান করে আমরা মেনে নিব, আর জাতি যদি অ্যাকসেপ্ট করে আপনি এই মুভমেন্টকে আরও বড় পরিসরে দেখবেন এবং ইনশাল্লাহ উই ডু বিলিভ ইন আওয়ার আইডিওলজি, এইটাকে আমরা জাতির কাছে আরও স্মার্টলি রিপ্রেজেন্ট করাতে পারবো। সেকেন্ডলি আপনি যেটি বলেছেন গণভোটের কারণে কি ইলেকশনে কোনো শঙ্কা তৈরি হচ্ছে, না আমি আই ডোন্ট থিঙ্ক সো। আমি মনে করি ইলেকশনকে আমরা কেবলমাত্র একটা ইলেকশন করার জন্যই অভ্যুত্থানটা হয় নাই। আমাদের 54 বছরের দেশটা যে জায়গায় গিয়ে পৌঁছেছিল সেখান থেকে একটা ফিল্টার, একটা চমৎকার ডেমোক্রেটিক ফিল্টারের মধ্যে এই রাষ্ট্রটাকে তোলাটা বড় চ্যালেঞ্জ। তার জন্য ইলেকশন অন্যতম বড় একটা টুলস, কিন্তু কেবলমাত্র একটা ইলেকশনই যে জাতির সমাধান না, তা তো লাস্ট 3টা ইলেকশনে প্রমাণিত হয়েছে। তো আমরা কি একটা যেন তেন ইলেকশন করব? আমরা এই জন্যই কি আমরা এত রক্ত, এত শাহাদাত, এত খুন, এত বড় একটা রেভলিউশন হয়ে গেল? 2.0 ভার্সনের স্বাধীনতাকে আমরা এজন্যই নিয়ে এসেছি যে একটা পলিটিক্যাল পার্টিকে আমরা খেদিয়ে দিয়েছি, তাদেরকে আমরা ক্ষমতার চেয়ার থেকে টেনে ফেলে দিয়েছি, দিয়ে আমি অ্যাজ এ আমি জামাতের একজন নমিনি, আমি শুধু এমপি হয়ে যাব অথবা আমার পার্টি পাওয়ারে আসবে, তা এই আওয়ামী লীগকে পেরিয়ে শুধু জামাত পাওয়ার হোল্ড করবে, এই জন্যই কি অভ্যুত্থান হয়েছে? সামওয়ান এখানে বিএনপি আছে, এনসিপি আছে। আমাদের বক্তব্য আমরা এমন একটা সুনির্দিষ্ট চেইন তৈরি করব, এমন একটা ইনস্টিটিউশনাল কাঠামো তৈরি করব যেখানে কেউ ব্যক্তি ইলেকশনে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো অথরিটি, কোনো আপনি ডিপ স্টেট বলেন, কোনো মেকানিজম বলেন, এমন একটা ইনস্টিটিউশনাল কারেকশন যেখানে ইলেকশনে সকলে স্বস্তি পাবে, সবাই অনুভব করবে। সেটাই আমরা সবার কাছে আমরা একটা প্রত্যাশা করি সবাই। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসবো। আমি একটু শামীম ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে অভ্যুত্থানের পরে যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল রাষ্ট্র আকাঙ্ক্ষার সংস্কারের, সেই সংস্কারের কার্যক্রমগুলো হচ্ছে এবং সেটি আরও সুনির্দিষ্ট বা আরও এটি বাস্তবায়নের একটা ভিত্তির জন্য কিন্তু একটা গণভোট দরকার। এখন নির্বাচনের জন্য কিন্তু যে কর্মযজ্ঞ, যে প্রচারণা, যে প্রার্থী বাছাই, এটি কিন্তু বিশাল কর্মযজ্ঞ, কিন্তু সেটা আর আগে যদি গণভোটটা হয়ে যায়, গণভোট তো সিম্পল একটা কর্মযজ্ঞ বা স্বাভাবিক একটা কার্যক্রমের মধ্যে যদি গণভোটটা আগে হয়ে যায় তাহলে ক্ষতি কী? এখন এটা বিএনপি প্রথম থেকেই বলেছে, গণভোটে বিএনপি প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে বিএনপি কিন্তু প্রত্যেকটা ইস্যুতে ছাড় দিয়েছে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য। ৭০ অনুচ্ছেদে বলেন, আস্থা বিলে বলেন, অর্থ বিলে বলেন, সব জায়গায় ছাড়িয়ে দিয়েছে। নারী আসনে বলেন, আপনাদের তো সবার মাঝে মত পথ পার্থক্য থাকবে, কিন্তু বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে বিনির্মাণ করতে হবে, এটাই তো আমাদের লক্ষ্য। আজকের যে জুলাই সনদ প্রথম থেকে শেষ দিকে এসে ঐক্যমত্য কমিশনের ভুলের কারণে আজকের বিভ্রান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, রাজনীতিতে একটি সংকট তৈরি হচ্ছে। এটি একটি সরকারের ঐক্যমত্য কমিশনের বড় ধরনের ব্যর্থতা আমি মনে করি। তার কারণ করি, এই ঐক্যমত্য কমিশনে আপনি দেখেন কোনো রাজনৈতিক দলের কিন্তু স্বার্থকে সংরক্ষণ করেনি, জাতীয় স্বার্থকে, এর আগ পর্যন্ত জাতীয় স্বার্থকে সংরক্ষণ করেই এই দলিলটা তৈরি করা হয়েছে। জাতীয় স্বার্থকে আপনি সেটা কি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং গণতন্ত্রকে পুনঃস্থাপন এবং জনগণের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে দিয়ে জবাবদিহিতা, স্বচ্ছতার মাধ্যমে আপনি একটি রাষ্ট্র ব্যবস্থা নতুন করে গড়ে তুলবেন। সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি গিয়ে ঐক্যমত্য কমিশন রেইজ করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে। ঐতিহাসিক একটি দলিল, একটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইল ফলক, একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। কেন বলি? না, রাষ্ট্র মেরামতের যে রূপরেখা তারা তৈরি করেছে, 2 গণতন্ত্র পুনঃস্থাপনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে রূপরেখা তৈরি করেছে, আমাদের দুর্নীতি মুক্ত রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে রূপরেখা তৈরি করেছে, আমাদের অর্থনীতির সংস্কার, আমাদের মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর যে রূপরেখা তারা তৈরি করেছে ঐক্যমত্য অনুসারে, এটা একটা ঐতিহাসিক আমাদের অর্জন। আমি মনে করি আজকের প্রেক্ষাপটে আপনি যদি জামাত ইসলাম সাহেব একটু বলেছেন, ভাই তাহের সাহেবও বলেছেন, তারা যে আজকের যে দাবিটা তুলছে ওদের তো রিজিট না, তারা নিম্নকক্ষে যে পিয়ারটা বলছেন, এটা তো প্রথম থেকেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলে আসছে। এই পিয়ার সিস্টেমটা নিম্নকক্ষতেও, উচ্চ কক্ষেই তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। নিম্নকক্ষেতে পিয়ার এই সিস্টেমটা পৃথিবীর কোনো দেশে এটার কোনো সফলতা আসেনি।
এই পিআর সিস্টেমে। যদিও আপনাকে পৃথিবীর প্রায় অনেক দেশে নিম্নকক্ষে পিআর আছে, কিন্তু আপনি যেটি বলছিলেন যে ক্ষমতার যে ভারসাম্য এবং গণতন্ত্র যেটি প্রতিষ্ঠিত হবে, সেটি কিন্তু অন্যতম একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ পিআর। সেখানে যদি সকল মানে মোট ভোটের আলোকে সেই অনুপাতে যদি পিআর হয়, তাহলে কিন্তু একটি গণতন্ত্র। আপনাকে আমি বলি, সে জায়গায় কেন উচ্চকক্ষের পার্লামেন্ট কেন এটা দিয়ে হয়েছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে প্রায় 63টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে প্রথমেই ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে 2030 ভিশন দিয়েছিলেন। পরবর্তীতে 22 সালে 23শে এপ্রিল তারেক রহমান সাহেব অতিরিক্ত অনেক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, ছোটখাটো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে 31 দফার ভিত্তিতে আপনাকে একটা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা জবাবদিহিতার এনে একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য ভারসাম্য, আপনার প্রাইম মিনিস্টার, শাসন বিভাগ, বিচার বিভাগ সবার মধ্যে, নির্বাহী বিভাগের মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশিত করে 31 দফা দিয়েছিলেন কল্যাণমূলক। আপনার এখানে আপনি উচ্চকক্ষ দিয়েছিলেন। কেন উচ্চকক্ষ পার্লামেন্টের? আমাদের রাজনীতি যারা করবে তাদের জন্য নিম্নকক্ষ, আর এর বাইরে যারা বিদগ্ধ ব্যক্তিবর্গ রয়েছে, সাংবাদিক রয়েছে, আমাদের শিক্ষাবিদ রয়েছে, আইনজীবী রয়েছে, আমাদের যথা বিভিন্ন বিষয়ের উদ্দেশ্য, তাদের জন্য নির্ধারিত। যদি পিআর হয় তাহলে বেশিরভাগ রাজনৈতিক যে ছোট দল, সে যদি নিম্নকক্ষে যদি আসন না পায়, সে 3% ভোট পেয়েছে কিন্তু সে নিম্নকক্ষে কোনো আসন পায়নি, সে কিন্তু উচ্চকক্ষে 3টা আসন পাবে। সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে নিতে পারেন, এটা আলোচনার সুযোগ আছে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেটা দিচ্ছে এইটার কারণে আপনাকে সবাই মিলে এটা করতে পারবেন। কিন্তু জাবেদ রাসিনের কাছে একটু জানতে চাই যে আজকের প্রেক্ষাপটে যদি এসে আপনি, আর নির্বাচন আছে মাত্র, সারা বাংলাদেশ তাকিয়ে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সাহসী উচ্চারণ করেছে, এটা মাননীয় প্রধান উপদেষ্টা দেখবেন গণভোটের বিষয় নিয়ে। নিশ্চয়ই জাতির প্রত্যাশা পূরণ করে অবশ্যই 15 ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন চাই। জি, ধন্যবাদ আপনাকে জাবেদ রাসিন। যে বিএনপি প্রায় 15টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তার মধ্যে একটি হচ্ছে উচ্চকক্ষে পিআর। আপনারা শুরু থেকে এই দাবির ব্যাপারে বেশ জোরে সোরে আপনারা উচ্চারণ করে আসছেন, কিন্তু আপনার কি মনে হয়, মানে আপনারা কি বিএনপি যে সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে উচ্চকক্ষকে যদি আলাদা করেন তাহলে, আর বাকিগুলোকে যদি আলাদা করেন, সেই জায়গায় যদি কোনো আলাপ আলোচনার কোনো একটা সমঝোতার যদি জায়গা থাকে, তাইলে আপনারা এই কোনো বিষয় ছাড় দিবেন কিনা? এখানে কিন্তু যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনাগুলো চলছিল, তখন কয়েকটি বিষয়কে আমরা কিন্তু প্রথম থেকেই খুব জোর দিয়ে আসছিলাম, যেগুলোকে আমরা মৌলিক সংস্কারের অংশ বলছি, যে আসলে এগুলো যদি সংস্কার না হয় আদতে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা পরিবর্তন হবে না। সেই জায়গার আমরা কয়েকটা বিষয় যেমন ফাইন্ড আউট করেছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে উচ্চকক্ষ পিআরে গঠিত হতে হবে, ভোটের পিআরে। আর তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটা রূপরেখা দিয়েছিলাম। আমরা বলেছিলাম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটা নিরপেক্ষ নিয়োগ কমিটি থাকতে হবে, একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান হতে পারবেন না, এবং টাইম লিমিট করে দেয়। এখানে কিছু কিছু বিষয় অর্জিত হয়েছে, কিন্তু মূল 3-4টি বিষয়ে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এবং এই নোট অফ ডিসেন্টগুলোর যৌক্তিকতা আপনারা যদি ওই বৈঠকগুলোতে খেয়াল করেন দেখবেন, উচ্চকক্ষ পিআরে গঠিত হলে বিএনপি রাজি হবে। কখন রাজি হবে? যদি তার সংবিধান সংশোধন করার ক্ষমতা না থাকে। মানে ভাইয়ের কথা থেকেই আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বিএনপি এমন একটা উচ্চকক্ষ গঠন করতে চায় যেটা হচ্ছে একটা আপনার কি বলে কিছু বুদ্ধিজীবীর ভাগারে পরিণত হবে। সেটা যারা যেসব অনেক রাজনৈতিক দলের নেতা আছেন যারা জীবনে এমপি হইতে পারবেন না, তাদেরকে বিএনপি ওই উচ্চকক্ষে বসানোর জন্য উচ্চকক্ষের প্ল্যানটা করছে আসলে। তো আমরা তো এমন একটা উচ্চকক্ষ চাই না যেখানে আমার অলরেডি নারী আসনের মতন করে আমি 100টা ব্যক্তি বাড়াবো, তাকে আমি ফ্ল্যাট দিব, গাড়ি দিব, বাড়ি দিব, তাকে সুযোগ সুবিধা দিব, প্লট দিব। আমার এই সাদা হাতি পালার দরকার নেই। সেই জন্য আমরা বলেছিলাম উচ্চকক্ষ হতে হবে অবশ্যই একটা ইফেক্টিভ, কার্যকর একটা উচ্চকক্ষ হতে হবে, এবং সেই কার্যকারিতা থাকতে হলে অবশ্যই সেটা পিআরে হতে হবে। সেটা না হলে আপনার জনগণের রিপ্রেজেন্টেশন তো থাকছে না সংবিধান। নিশ্চয়ই উচ্চকক্ষের দাবি আমরা বুঝেছি, কিন্তু এখন কি সমঝোতা হলে কোনো ছাড় দেওয়ার আমরা সেখানে বারবার আমরা কমিশনে বারবার বলেছিলাম, বিএনপির সাথেও আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম যে কিছু জায়গায় বিএনপি ছাড় দিলে আমরাও ছাড় দিয়ে একটা জায়গায় এসে, যেহেতু এটা ঐক্যমত্যের প্রশ্ন, এখানে মানে সবার তো নিজস্ব অপিনিয়ন থাকবে, সেই অপিনিয়ন থেকে বেরিয়ে এসে ছাড় দিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু উচ্চকক্ষ পিআরের ব্যাপারে
আমরা খুবই রিজিড একটা অবস্থানে ছিলাম। আমরা বলেছিলাম যে আমরা এইটা আমাদের মৌলিক সংস্কারের অন্যতম একটা প্রধান অংশ, কারণ যেহেতু এটার কারণেই সংবিধান সংশোধনটা নিয়েই আসলে বারবার রাজনীতিতে খেলাটা চলে, সেটা আটকানোর জন্য। তো বিএনপি সেখানে রাজি হয়নি, এবং আরও কিছু বিষয় আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের কথা বললাম, সেটাও বিএনপি রাজি হয়নি, এবং সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। জি নিশ্চয়ই। আজকে আমরা আলাপ করলাম ভোটের সংখ্যা নিয়ে। আমাদের আজকের সময় শেষ। আলাপ আলোচনার জন্য আপনারা যারা অংশ নিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। আমরা নিচ্ছি ভোটের ট্রেনে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয় জানাচ্ছেন গণভোট নিয়ে সাধারণ মানুষের কথা। ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছি আমি আজিজুল সঞ্চয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। এ নিয়ে কি বলছে সাধারণ মানুষ, চলুন জেনে আসি। বাংলাদেশ হলো একটা গরিব রাষ্ট্র, উন্নত রাষ্ট্র না। গণভোটটা যেদিন নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এদিনই নির্বাচন, এদিনই গণভোট হওয়া দরকার। অবশ্যই যদি জাতীয় নির্বাচনে এই ধরনের কোনো আয়োজন করা হয়, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা অথবা ডিলে করা অথবা না করা একটা অপকৌশল হিসেবে তার প্রথম দিকে গণভোট করতে চাই। আমি একজন সাধারণ মানুষের বলতে চাই গণভোট এখন আদৌ কোনো প্রয়োজন নেই। যদি করতে হয় কোনো প্রয়োজন কারণে, সেটা ওই জাতীয় নির্বাচন দিয়ে করুক অথবা জাতীয় নির্বাচনের পরে করুক। জাতীয় নির্বাচনের সাথে গণভোট দুইটা আসলে আমার কাছে এটা বেমানান মনে হয়। গণভোটটা হয়তো আগেই হওয়া যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যটার বেশি আমি গুরুত্ব দিচ্ছি। তো গণভোটের যে বিষয়টা, এখানে অনেক বিষয় চলে আসবে যেগুলোতে আমার একটা সিদ্ধান্তে পাশ হয়ে যেতে পারে, আবার একটা সিদ্ধান্তে না হয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে গণভোটের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না। আমি মনে করি যে আগে নির্বাচন হোক, নির্বাচনের পরে গণভোটের বিষয়। জাতীয় নির্বাচনের যেই দিন হবে সেই দিন গণভোট হলে দেশের শান্তি বিরাজ করবে। আমার মতে জাতীয় নির্বাচনের সময় গণভোট হওয়া উচিত। গণভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। শেষ করছি আজকের ভোটের ট্রেন। দেখা হবে আগামী পর্বে। শুভকামনা।